সমঝোতার সংকটে জামাত আসন ছাড়াই নেতাকর্মীদের চাপা অসন্তোষ, আলোচনায় সমাধানের প্রত্যাশা কেন্দ্রীয় নেতাদের। আজ শেষ হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। বাতেজুমা মসজিদে মসজিদে বিশেষ দোয়া, দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান। কুয়াশার চাদরে রাজধানী, সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত। এক্সপ্রেসওয়ে সহ 3 জায়গায় 7 গাড়ির সংঘর্ষে আহত 20। খেরসনে নববর্ষের অনুষ্ঠানে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত 24। গাম্বিয়ার উপকূলে 200 অভিবাসী নিয়ে নৌকাডুবি, বাড়ছে নিহতের সংখ্যা। এবং বছরের প্রথম দিনে ঘরের মাঠে হোঁচট লিভারপুলের। প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে 0-0 গোলে ড্র। আমন্ত্রণ দুপুর 3টার নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। এটা একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসা আর আসন সমঝোতার জটিলতায় উত্তপ্ত রাজনৈতিক ময়দান। জামাত ইসলামী শতাধিক আসন ছাড়াই প্রস্তুতি নিয়েছে, তবে কেন্দ্রীয় সিদ্ধান্তে অসন্তোষ দেখা দিয়েছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। সমঝোতার কারণে আরও অনেক আসন ছাড়ার সম্ভাবনা থাকলেও মাঠের অবস্থানকে গুরুত্ব দিতে আহ্বান জানাচ্ছেন নেতাকর্মীরা। তবে জামাতের আশা, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনীতিতে ততই পাল্টাচ্ছে সমীকরণ। জামাত ইসলামী সহ 8টি দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেওয়ার পর ভাঙনের মুখে পড়ে জাতীয় নাগরিক পার্টি। এবার সেই প্রভাব পড়েছে জামায়াতে। নির্বাচনে বিভিন্ন দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণের জন্য জামাতে ইসলামের শতাধিক আসন ছেড়ে দেওয়ার প্রস্তুতি ছিল বেশ আগে থেকেই। সে অনুযায়ী নির্বাচনী সমঝোতার ঘোষণার পর বেশ কিছু আসনে মনোনয়নপত্র জমা দেয়নি দলটি। সমঝোতা চূড়ান্ত হলে আরও আসন ছাড়ার সিদ্ধান্ত রয়েছে তাদের। তবে এর মধ্যে সম্ভাবনাময় অনেক আসন ছেড়ে দেয়ায় দলটির তৃণমূল নেতাকর্মী ও ভোটারদের মধ্যে চাপা অসন্তোষ দেখা দিয়েছে। নির্বাচনী জোটের স্বার্থে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জামাত প্রার্থীরা মনোনয়নপত্র জমা না দিলেও দীর্ঘদিনের গণসংযোগ সহ ভোটের মাঠে নানা তৎপরতা নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করছেন। ছেড়ে দেয়া আসনে প্রার্থীর জন্য শুভকামনাও জানাচ্ছেন তারা। সমঝোতার কারণে আরও অনেক আসন ছাড়তে হলেও এক্ষেত্রে মাঠের অবস্থাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছেন কেউ কেউ। এদিকে চাহিদামতো আসন এখনো নিশ্চিত করতে না পারায় ব্যাপক প্রতিক্রিয়া চলছে ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের নেতাকর্মীদের মধ্যেও। তাছাড়া শেষ দিনের আগে সমঝোতা চূড়ান্ত না হওয়ায় বিভিন্ন দল বাড়তি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। এ নিয়েও সংশ্লিষ্টদের মধ্যে বেশ অস্বস্তি বিরাজ করছে। সংশ্লিষ্ট দলের অনুসারীরা সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া ও সমালোচনা করছেন। আসন সমঝোতার বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানান ইসলামী আন্দোলন সহ অনেকে। তবে আলোচনায় বসলে উদ্ভূত সমস্যার সমাধান হবে বলে মনে করছে জামাত ইসলামী। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জামাতের সমঝোতা সংকট নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের রিপোর্টার রাকিব হাসান। রাকিব, স্বাগত আপনাকে। আপনাকেও স্বাগতম। রাকিব, আসন সমঝোতার কারণে যে জামাতের ইসলামী, তৃণমূলের যে নেতাকর্মী এবং ভোটারদের মধ্যে যে চাপা অসন্তোষ দেখা দিয়েছে, এটা কি আসলে দলের নির্বাচনের কৌশলের জন্য আসলে কতটা ঝুঁকিপূর্ণ বলে মনে হয়? অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী এবং প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে এখন আর নেই এবং তার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজকে তার তৃতীয় এবং শেষ দিন চলছে। তো আমরা জাগো নিউজের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আজকে সেই শোক এবং সমবেদনা জানাচ্ছি। যেটি প্রশ্ন করছিলেন যে জামায়াতের যে আসন সমঝোতার প্রেক্ষিতে যেটি দেখা যাচ্ছে যে তৃণমূলে এক ধরনের চাপা অসন্তোষের কথা জিজ্ঞেস করছিলেন। আমরা এখন পর্যন্ত যে কয়েকজন রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে জামায়াত ইসলামী কিংবা হেফাজতে ইসলাম, যারা খিলাফত মজলিস, ইসলামী আন্দোলন, অনেকের সঙ্গে কথা বলেছি। আপনি জানেন যে দীর্ঘদিন জামায়াত ইসলাম কিন্তু ক্ষমতার বাইরে রয়েছে। দীর্ঘদিন, টানা 17 থেকে 18 বছর তারা ক্ষমতার বাইরে রয়েছে এবং বিরোধী দলে থাকা অবস্থায় যখন সাবেক
আওয়ামী সরকারের আমলে সবচেয়ে গুম খুন বা অত্যাচার নিপীড়নের শিকার সবচেয়ে বেশি হয়েছে জামাত ইসলামের নেতাকর্মীরা। এমন অভিযোগ আমরা দেখেছি যে শুধুমাত্র জামাত ইসলাম করার কারণে তাদের অনেকটা প্রকাশ্যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড বা এই যে আয়নাঘরের যে গল্প আমরা যেসব শুনি, শুধুমাত্র জামাত করার কারণেই কিন্তু অনেক নেতাকর্মী এই দুর্দশা হয়েছে। তো স্বাভাবিকভাবেই তারা এখন এই 5ই আগস্টের পরিবর্তনের পর তাদের মধ্যে যে আশা সঞ্চার হয়েছিল যে আগামীতে তারা সংসদে যাবে নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে, সেখানে কিছুটা ভাটা পড়েছে। কীভাবে ভাটা পড়েছে? আপনি জানেন যে এখন বর্তমানে সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে, এবং নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং বিএনপি সমমনা যে কয়েকটি দল রয়েছে তারা একদিকে মাঠ গোছাচ্ছে, অন্যদিকে জামাতও যে তার নির্বাচনে যে মাঠ গুছিয়ে ফেলেছিল সেখানে হঠাৎ করেই একটা রদবদল এসেছে। আপনি জানেন যে বেশ কয়েকদিন হলো যে এবি পার্টি এবং হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, পাশাপাশি হচ্ছে এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু তাদের জোটে আসন সমঝোতা, তারা বলছেন যে এটি জোট না, এটি তারা নির্বাচনী একটি সমঝোতা বলছে। তো মূলত এই জোটে অংশগ্রহণ করার ফলে যেটি দেখা যাচ্ছে যে তাদেরকে কিন্তু এনসিপিকে এখন প্রায় 30টি আসনের মতো তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। এনসিপি থেকে 50টির মতো আসন দাবি করা হয়েছিল বলে আমরা শুনতে পেরেছিলাম। তবে সেখানে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 30টির মতো ছেড়ে দেওয়া হয়েছে, এর মধ্যে ইতিমধ্যে প্রায় 26টি কনফার্মও করা হয়েছে। পাশাপাশি লিবারেল ডেমোক্রেটিক পার্টি যদি বলি, নেজামে ইসলাম, খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আরও যারা রয়েছেন তাদেরও যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা দিচ্ছেন, চেষ্টা করছেন। কিন্তু আপনি জানেন যে জামাতে ইসলাম বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম বৃহৎ দল আমরা বলতে পারি, এবং বর্তমানে যদি তারা বলছিলেন যে তাদের 300 আসনের সক্ষমতা রয়েছে প্রার্থী দেওয়ার মতো, কিন্তু শুধুমাত্র সমঝোতা এবং জোটের কারণে তাদেরকে ছাড় দিতে প্রস্তুত তারা এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, একটু আগে সংবাদে বলছিলেন যে প্রায় 100 আসন তারা ছেড়ে দিতে প্রস্তুত। কিন্তু অন্যদিকে যেটি আমরা দেখছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা আসলে এটি মানছেন না, এবং না মানার কারণে তাদেরকে আরও আসন বৃদ্ধি হবে কি হবে না, এই যে চূড়ান্ত যে ফলাফল সেটি হচ্ছে না, এবং এটি না হবার ফলে বিভিন্ন জায়গায় জামাতের প্রার্থী দেওয়ার পরেও কিন্তু অনেককে বসে যেতে হচ্ছে, বিশেষ করে এনসিপি আসার পর কিংবা খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলনকে প্রার্থী তাদের যে জোটের যারা মনোনীত প্রার্থী তাদেরকে মনোনয়ন দেওয়ার জন্য এবং এই যে সমর্থন দিতে গিয়ে কিন্তু জামাতের অনেক প্রার্থীকে বসে যেতে হচ্ছে। তো এটি স্বাভাবিকভাবেই আসলে দলের জন্য খুব বেশি একটা সুখকর নয়, এবং বিশেষ করে যারা নেতাকর্মী রয়েছেন তাদের জন্য সুখকর নয়। শুধুমাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এতদিনে যে দীর্ঘ লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামকে কিন্তু জলাঞ্জলি দিতে হচ্ছে। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে এক ধরনের চাপ অনুভব করছে আমার মনে হয়। এই যে আসন সমঝোতার ফলে যে সম্ভাব্য তৃণমূল নেতাকর্মীরা এবং তৃণমূল বিভাজন বা নেতাকর্মীদের মধ্যে যেই অসন্তোষটা দেখা দিয়েছে, এটি আসলে ভোটের ফলাফলের উপর কেমন প্রভাব ফেলবে? এটা তো অবশ্যই প্রভাব পড়বে। আপনি জানেন যে বাংলাদেশের যারা নাগরিক তারা কিন্তু এখন পর্যন্ত আমি যে বললাম যে 8 দল সবশেষ এটি আর 10 দলে পরিণত হয়েছে। এই জামাতে ইসলাম এবং হচ্ছে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া অন্য যেসব দল রয়েছে, যদি আমি এনসিপি রয়েছে নতুন করে যুক্ত হয়েছে, এই হাতে গোনা 2-3টা দল ছাড়া অন্য যেসব দল রয়েছে, নেজামে ইসলাম বাংলাদেশ বা বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি যেটি রয়েছে, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, তারপর হচ্ছে গিয়ে খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, এই দলগুলোর কিন্তু রাজনৈতিক যে মাঠ পর্যায়ের যে কর্মী খুব বেশি একটা নেই বললেই চলে। সুতরাং তাদের ভোটের মাঠে কিন্তু তাদের ভোটার নেই। আমাদের এখন পর্যন্ত আমাদের যে পূর্ব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু তাদের সারা বাংলাদেশে 2টি আসন কিংবা 3টি আসনের বেশি পাবার মতো তাদের প্রার্থী আসলে নেই। তো স্বাভাবিকভাবেই সেখানে যদি 20টি আসন ছেড়ে দেওয়া হয়, তো আপনি যে 17টি আসন বা 18টি আসন অতিরিক্ত যে আপনি দিচ্ছেন তাদের, সেখানে যেহেতু ভোটারদের আশানুরূপ প্রার্থী পেল না, দলের সিদ্ধান্ত মেনে, যদিও জামাতের একটা নির্দিষ্ট ভোট রয়েছে, ভোট ব্যাংক রয়েছে, তো সেটা আসলে কতটুকু, সেটা তো খুব বেশি না। তো সুতরাং স্বাভাবিকভাবেই যে দলের যদি দলের মনোনীত প্রার্থীর বাইরে যদি অন্য দলের কাউকে
সমর্থন করতে হয়, সেই ক্ষেত্রে আসলে ভোটাররা সিদ্ধান্ত নিতে কিছুটা বেগ পেতে হয় ভোটারদের, একটু সিদ্ধান্তহীনতায় ভোগে। তো স্বাভাবিকভাবেই তখন কিন্তু ভোটের এই মাঠেও কিন্তু এক ধরনের চাপ বা ভোটারদের মধ্যে এক ধরনের চাপ এবং সিদ্ধান্তহীনতায় কিন্তু ভোটের মাঠে ব্যাপক প্রভাব পড়বে বলে আমরা মনে করছি। আচ্ছা, এই যে এনসিপি যখন জামাতের সঙ্গে জোট করলো, এর ফলে কিন্তু অনেক নেতাকর্মীদের আমরা দেখেছি যে পদত্যাগের একটা হিড়িক পড়ে গিয়েছিল, প্রায় 30 জনের মতো চিঠি দিয়েছে। হ্যাঁ, কিন্তু এটা কি আসলে এখন জামাতের ক্ষেত্রে আসলে এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? দেখেন, এনসিপি আর জামাত একেবারে দুই মেরুর দুইটি দল আসলে। যদিও তারা আন্দোলন, এই সরকার, সাবেক সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে সবাই এক, এবং তারা বলছেন যে ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে সবাই এক মঞ্চে এক কাতারে থাকবেন, কিন্তু আদর্শিকভাবে আসলে দুই মেরুর দল। জামাতে ইসলামে আপনি দেখবেন যে তাদের রাজনৈতিক গঠনতন্ত্র কিংবা তাদের যে শৃঙ্খলা, এই শৃঙ্খলার জায়গাগুলো খুবই কঠোরভাবে সবাই পালন করেন। আপনি এখন পর্যন্ত যতগুলো প্রার্থীকে দল থেকে বসে যেতে বলা হয়েছে, অর্থাৎ প্রার্থীদের প্রত্যাহার করতে বলা হয়েছে, আপনি দেখবেন সেখানে কোনো বিদ্রোহী প্রার্থী নাই। জামাতে কিন্তু কোনো বিদ্রোহী প্রার্থী নেই, এবং তারা দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো কথা তারা বলেন না, তাদের মধ্যে এক ধরনের শৃঙ্খলা রয়েছে। কিন্তু অন্যদিকে যদি আমরা বলি যে এনসিপি একদম সদ্য নতুন একটা দল, এবং এই দলের মধ্যে বিভিন্ন ঘরানার লোক দিয়ে সৃষ্টি হয়েছিল, স্বাভাবিকভাবেই যেটা হয়েছে যে জামাতের সঙ্গে তাদের এই সমঝোতা, আসন সমঝোতার যে জোট যেটি হয়েছে, এখানে আসার পর আপনি জানেন যে সাথে সাথেই তাসনিম জারা খুবই এই মুহূর্তে আলোচিত একজন প্রার্থী, ঢাকা 8 আসন থেকে তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। পরবর্তীতে তিনি পদত্যাগ করেছেন। একই সঙ্গে নারী আরও বেশ কয়েকজন, আপনি নুসরাত তাবাসসুম, তারপর হচ্ছে আরও বেশ কয়েকজন প্রার্থী, তারা কিন্তু পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে, এবং ইতিমধ্যেই এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তার কাছে চিঠি দিয়েছে। তবে এনসিপির একটি সংবাদ সম্মেলন করে এই বিষয়ে, তখন তারা যেটি বলেছে যে আসলে এই 100 এর বিরুদ্ধে 30 জনের অপরদিকে আবার প্রায় 170 জনের মতো যারা নেতাকর্মী রয়েছেন তারা আবার সমর্থন করেছেন জামাতের সঙ্গে সমঝোতায় যাওয়াতে। এটি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, যেহেতু দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা থাকে, সর্বোচ্চ সংখ্যক মানুষের সিদ্ধান্তে যেটি উপনীত হয় সেটি মূলত তারা করেন, এবং তারা বলছেন যে যেহেতু দলের একটা বড় অংশই চাচ্ছেন যে জামাতের সঙ্গে এই মুহূর্তে জোট করা যায়, আর যদিও যারা পদত্যাগ করেছেন তারা বলছেন যে মুক্তিযুদ্ধের প্রশ্ন তারা বলছেন, নারী নেতৃত্বের বিষয়ে তারা বলছেন, এবং আদর্শগতভাবে জামাতের সঙ্গে তাদের মেলে না, বিভিন্ন অভিযোগ করেছেন। তবে এনসিপির যারা দায়িত্বশীল এখন রয়েছেন তারা বলছেন যে বিগত সময়ে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সঙ্গে জামাতে জোট হয়েছে, বিএনপির সঙ্গে জামাতে জোট হয়েছে, এবং দীর্ঘ সময় বিএনপির সঙ্গে জামাত জোটবদ্ধভাবে রাজনীতি করেছেন। সুতরাং সেই দিক থেকে এনসিপি যদি জোট করে জামাতের সঙ্গে, এটি আসলে খুব বেশি একটা নির্বাচনের মাঠে প্রভাব ফেলবে বা তাদের দলের মধ্যে প্রভাব ফেলবে তা আসলে তারা মনে করছেন না। তারা মনে করছেন যে এই মুহূর্তে শুধুমাত্র রাজনৈতিক কারণেই এই জোটটি হয়েছে, আদর্শিক ব্যাপার যার যার রাজনীতি তার মতো করেই থাকবে। আচ্ছা, এই যে আসন সমঝোতা এবং এনসিপির সঙ্গে জামাতের জোট, এই জিনিসগুলো কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া এবং সমালোচনার বিভিন্ন জোর আসলে বেড়ে যাওয়ার ফলে রাজনৈতিক ভাবমূর্তিতে আসলে জামাত ও জোটের জন্য আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? জোটের প্রভাব হচ্ছে, আমরা 5 আগস্টের পর যেটি ভাবছিল সবাই যে একটি নতুন ধারা রাজনীতি আসলে মানুষ দেখতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমাদের সেই নতুন ধারার রাজনীতি আমরা আসলে দেখছি না। আমি একটা উদাহরণ দেই, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি শুধুমাত্র একটি এমপি হওয়ার জন্যে তার দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছে। একই সঙ্গে আপনি নুরুল হক নূর, যাকে কিনা আমরা সবসময় দেখতাম যে সব জায়গাতেই তার একটা ভূমিকা ছিল আন্দোলন সংগ্রামে, এবং এত পরিমাণে তার নির্যাতন সহ্য করেছেন তিনি, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে এই নুরুল হক নূর, যিনি কিনা কিছুদিন আগেও বলেছেন যে বিএনপির হাতে এই দেশ আসলে নিরাপদ নয় বলে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপ দেখেছিলাম, তিনি আবার বলছেন যে বিএনপি ছাড়া এই দেশ কেউ চালাতে পারবেন না। তো আসলে শুধুমাত্র নির্বাচন করার জন্যই এবং ক্ষমতার ওই চেয়ারটার জন্য মানুষ অনেক কিছুই, রাজনীতিবিদরা আমাদের মধ্যে
এই যে দল পরিবর্তন করা, নিজের দল ছেড়ে অন্য দলে যাওয়া, এবং রাজনীতিতে শেষ কথা বলতে যেমন কিছু নাই বলা হয়, এটিও আসলে তেমন। আজকে এই যে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া, সেটি স্বাভাবিকভাবে অনেকের মধ্যেই আহত করেছে মানুষকে। তারা যেটি ভাবছিলেন যে এনসিপি তার 300 আসন থেকে নির্বাচন করবে, জামায়াত ইসলাম 300 আসন থেকে নির্বাচন করবে, গণ অধিকার পরিষদ 300 আসন থেকে নির্বাচন করবে, বিএনপি 300 আসন থেকে নির্বাচন করবে, এভাবে করে যে যতটুকু ভোট পায়, প্রত্যেকে কিন্তু একটা নিজের দলের যে প্রতি মানুষের যে কতটুকু জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তা প্রমাণের কিন্তু একটা সুযোগ ছিল এবার। কিন্তু সেই সুযোগটি কিন্তু আমরা আবার হারালাম, যেহেতু আবারও সেই একই পুরনো রাজনৈতিক কৌশল, সেই জোটগতভাবে নির্বাচন করে ক্ষমতায় যাওয়া, এটি কিন্তু হচ্ছে সাধারণ মানুষকে, একজন ভোটারকে আহত করেছে। যদি আমি বলি আমার কথা, আমিও একইভাবে, আমরা যখন ভেবেছিলাম যে প্রত্যেকের সক্ষমতা যাচাই করা হোক, এই যে আজকে আসন সমঝোতা হচ্ছে, আপনি আসন সমঝোতা কেন করছেন? আপনি আসন সমঝোতা না করে আপনি নির্বাচনে করেন, আপনি করে পরবর্তীতে প্রয়োজনে আপনারা একটা ঐক্যবদ্ধ একটা সরকার আপনারা গঠন করেন। কিন্তু এখন যেটি আমরা দেখছি যে এই যে আসন সমঝোতার মাধ্যমে অনেক জনপ্রিয় প্রার্থী তার আসন থেকে সরে যেতে হচ্ছে, আবার যার কিনা 200 আসন মানে 200 ভোট পাওয়ার যোগ্যতাও নাই, কিংবা 500 আসন ভোট পাওয়ার যোগ্যতা নাই, সে কিন্তু প্রার্থী হিসেবে মনোনীত হচ্ছেন। তো এটি কিন্তু এই আসন সমঝোতার কারণে। সুতরাং এটি সাধারণ মানুষকে, যারা সচেতন, তাদেরকে অবশ্যই আহত করে, এবং এটি নিশ্চয়ই ভোটের মাঠে কিছুটা হলেও প্রভাব ফেলবে। আমি আরেকটা উদাহরণ আপনাকে দেই, বিএনপির যদি একটা উদাহরণ দেই, যে আপনি দেখবেন ব্রাহ্মণবাড়িয়ায় এই দীর্ঘদিন লড়াই সংগ্রাম করা বিএনপির একজন নেত্রী, হ্যাঁ, এই ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি তারই আসনে এই মুহূর্তে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। অথচ সেখানে শুধুমাত্র সমঝোতার কারণে অন্য একজন প্রার্থীকে বিএনপি থেকে মনোনীত করা হয়েছে। কিন্তু আপনি একটু মাঠে খবর নেন, কার বেশি জনপ্রিয়তা রয়েছে, তার কতটুকু ভোটের সামর্থ্য রয়েছে ভোট করার মতো। ভোট তো শুধুমাত্র নির্বাচনে দাঁড়ানো না, প্রত্যেকটা আসনে কেন্দ্রে পোলিং এজেন্ট দেয়া, তার লোকবল থাকা, এবং বিভিন্ন বিষয় আছে। সেটি কিন্তু আসলে এই সমঝোতার কারণে যেটি হয় যে অনেক যোগ্য প্রার্থী আমরা হারাচ্ছি, এবং অযোগ্য প্রার্থীদের আমাদের কাঁধে খুব শীঘ্রই হয়তো চেপে বসতে যাচ্ছে বলে আমি মনে করছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের রিপোর্টার রাকিব হাসানের সঙ্গে। সরাসরি যাচ্ছে অন্যান্য সংবাদে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ হচ্ছে আজ। বুধবার থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাতের জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে আজও বাংলাদেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এভারকেয়ার হাসপাতালে 37 দিন ধরে চিকিৎসাধীন থাকার পর গেল 30 ডিসেম্বর সকালে মারা যান খালেদা জিয়া। গেল 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতি জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। শুক্রবার বেলা 11:30টার দিকে খালেদা জিয়ার সমাধিতে যান তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো শেষে দোয়া ও মোনাজাত করেন স্বজনরা। এ সময় জাইমা রহমান ছাড়াও উপস্থিত ছিলেন বেগম জিয়ার বোন সেলিনা ইসলাম, ছোট পুত্রবধূ শর্মিলা রহমান সহ আরও অনেকে। এদিকে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ছুটির দিন সকাল থেকেই আপোষহীন নেত্রীর সমাধিস্থলে আসছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি তার জন্য দোয়া ও মোনাজাত করছেন সবাই। এ সময় সমাধিস্থলে কোরআন তেলাওয়াত চলতে দেখা যায়। পাশাপাশি জিয়া উদ্যানের সমাধি কমপ্লেক্স এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে দলের কর্মী ও গণপূর্ত অধিদপ্তরের কর্মীরা। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে।
বছরের প্রথম শুক্রবারই রাজধানীর কাঁচা বাজারে ঊর্ধ্বমুখী সবজি ও মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ শীতকালীন সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সকালে তীব্র শীত ও কুয়াশার কারণে ক্রেতার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় শুরু হয় বাজারে। বাজারে টমেটো বিক্রি হচ্ছে কেজি 100 টাকায়, শিম 80, পটল ও বরবটি 100, বেগুন 60 থেকে 80 এবং করলা 60 টাকায়। এছাড়া গাজর 60 টাকা, পেঁপে 40 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও প্রতি পিস ফুলকপি 25 থেকে 30 টাকা এবং বাঁধাকপি 30 টাকায় পাওয়া যাচ্ছে। বিক্রেতারা বলছেন কুয়াশার কারণে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, ভরা মৌসুমেও শীতকালীন সবজির দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। তাদের দাবি, বাজারে কারসাজের কারণেই এই মূল্য বৃদ্ধি। দেশি কই আছে আপনার 700 টাকা কেজি, পাপ্তা আছে 400 টাকা কেজি, এই চাপিলা আছে 500 টাকা কেজি, কাটকিনি আছে 400 টাকা কেজি, চিংড়ি 700 টাকা কেজি, রুই মাছ 350 টাকা কেজি। কলাই শাক আছে, মেথি শাক আছে, মূলা শাক আছে, বত্ত শাক আছে, লাল শাক আছে, সর্ষ শাক আছে, টক পালং আছে, কলাই শাক আছে, মটর শাক আছে, কুমড়া শাক আছে, লাউ শাক আছে, ধনিয়া পাতা আছে। অনেক শাক, কোনটা কেমন দাম কিংবা দাম কি বেশি না কম? বেশি না, দাম নর্মালি আছে। মোটামুটি বাজার ঠিক আছে, বেশিও না কমও না, একদিন দুদিন একটু বেশি থাকে কম থাকে, বর্তমানে বাজার ঠিক আছে। সোনালী ককটা 260 টাকা থেকে 270 টাকা বিক্রি করতেছি, যেটা ভালোটা অরিজিনাল কক। আর যেটা কালার বার্ড সেটা 230 টাকা থেকে 240 টাকা। লাল মুরগি যেহেতু ডিমের দাম কম আছে, লাল মুরগিটা 260 টাকা থেকে 270 টাকা বিক্রি করতেছি। রাজধানীতে শীত যেন আরও জাঁকিয়ে বসেছে। পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব। কোথাও কোথাও বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। রাতের শেষ প্রহর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা শহর। শীতের প্রকোপে বিপর্যস্ত জনজীবন। শুক্রবার ভোর থেকেই দেখা যায় রাজধানীর বিভিন্ন এলাকা ছেয়ে গেছে ঘন কুয়াশার চাদরে। এতে রাস্তাঘাটে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ঝাপসা কুয়াশাচ্ছন্ন অবস্থা থাকায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। ছুটির দিন বিধায় অন্য দিনের তুলনায় সড়কের মানুষের চলাচল কিছুটা কম। তবে যারা প্রয়োজনের তাগিদে ঘর থেকে বাইরে দুপা ফেলেছেন, ভোগান্তিতে পড়েছেন। এদিকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। যশোরে টানা দ্বিতীয় দিনের মতো সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারেও যশোরের সর্বনিম্ন 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সব মিলিয়ে এই মৌসুমে 4 দিন সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায় রেকর্ড করা হয়েছে। এদিকে টানা এই শীতের দাপটে শহর গ্রামে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ছিন্নমূল ও প্রান্তিক মানুষ দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছেন। যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ভোরে যশোরে সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। পরপর দুদিনই এই তাপমাত্রা সর্বনিম্ন। এর আগে 26 ডিসেম্বর 9 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিসেম্বর 8.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরের জনজীবন। কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছেন সাধারণ মানুষ সহ প্রাণীকুল। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে পৃথক 3টি সড়ক দুর্ঘটনায় 7টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 20 জন আহত হয়েছে। এদের মধ্যে একজন কাভার ভ্যান চালক ও বাস চালক সহ 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত 1টা থেকে শুক্রবার ভোর 5:30 পর্যন্ত এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ি ব্রিজের ডালে ও লৌহজং উপজেলার মেদিনী মণ্ডল এলাকার মাওয়ামুখী লেনে সবশেষ ভোরে শ্রীনগরে একটি কাভার ভ্যান ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। পৃথক 3টি দুর্ঘটনায় বেশ কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে।
পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। যানবাহন চালকদের মধ্যে সতর্কতার অভাব, ঘন কুয়াশা ও যানবাহনের দ্রুত গতির কারণে এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘন কুয়াশার কারণে পৃথক 3টি স্থানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 3টি পৃথক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত এলাকায় নববর্ষ উদযাপন চলাকালে একটি হোটেল ও ক্যাফেতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত 24 জন নিহত হয়েছেন বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এ ঘটনায় আরও অন্তত 50 জন আহত হয়েছেন বলে দাবি করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তথ্যে 24 জন নিহত ও 50 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নববর্ষ উদযাপনে জড়ো হওয়ার বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইউক্রেনীয় সামরিক বাহিনীর এক মুখপাত্র এসব দাবি প্রত্যাখ্যান করে রুশ সংবাদ সংস্থা ইন্টারফেসকে বলেছেন, ইউক্রেন কেবল শত্রু সামরিক লক্ষ্যবস্তু, জ্বালানি ও জ্বালানি সংক্রান্ত স্থাপনা এবং বৈধ লক্ষ্যবস্তুতেই হামলা চালায়। গাম্বিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে অন্তত 7 জন নিহত হয়েছে। নৌকাটিতে 200 জনের বেশি মানুষ ছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতের দিকে দেশটির নর্থ ব্যাংক অঞ্চলের একটি গ্রামের কাছাকাছি এলাকায় নৌকাটি উল্টে যায়। এ পর্যন্ত 7টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত 96 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অনেকেই গুরুতর আহত অবস্থায় রয়েছেন। দুর্ঘটনার পর একটি জরুরি সংকেত পাওয়ার সঙ্গে গাম্বিয়ার নৌবাহিনীর মধ্যরাতের পরই উদ্ধার অভিযান শুরু করে। এতে একাধিক নৌবাহিনীর জাহাজ এবং সহায়তায় এগিয়ে আসা একটি মাছ ধরা নৌকাও অংশ নেয়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। নিউ ইয়ার্স ডেতে ঘরের মাঠে আনফিল্ডে পয়েন্ট হারালো লিভারপুল। প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে 0-0 গোলে ড্র করেছে আর্নে স্লটের দল। 19 ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের সংগ্রহ 33 পয়েন্ট, যা নিয়ে তারা টেবিলের 4র্থ স্থানে আছে। লিগের শীর্ষে থাকা আর্সেনালের থেকে তারা পিছিয়ে পড়েছে 12 পয়েন্টে। অন্যদিকে লিডস ইউনাইটেড 21 পয়েন্ট নিয়ে আছে 16তম স্থানে, অবনমন অঞ্চলের ঠিক ওপরে। ম্যাচের শেষ দিকে প্রায় জয়ের স্বাদ পেয়েই ফেলেছিল লিডস। খেলা শেষের প্রায় 10 মিনিট আগে ডোমিনিক কালভার্ট-লুইন গোল করে উল্লাসে মেতে উঠলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ম্যাচ জুড়ে লিভারপুলের আক্রমণে তেমন তাড়না দেখা যায়নি। বেশ কয়েকটি ভালো সুযোগ নষ্ট করে তারা। সবচেয়ে বেশি সুযোগটি আসে হুগো একিটিকের হেড থেকে, যা দূরের পোস্ট দিয়ে বাইরে চলে যায়। রক্ষণেও একবার বড় ভুলের মুখে পড়ে লিভারপুল। গোলরক্ষক আলিসন বেকার ভুল ক্লিয়ারেন্সের ইথান এম্পাউডুকে সুযোগ করে দিলেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে ওয়েলস মিডফিল্ডারের শটটি ঠেকান। দিনের আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেস 1-1 গোলে ড্র করেছেন ফুলহ্যামের সাথে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সমঝোতার সংকটে জামায়াত, আসন ছাড়াই নেতাকর্মীদের চাপা অসন্তোষ। আলোচনার সমাধানের প্রত্যাশা কেন্দ্রীয় নেতাদের। আজ শেষ হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। বাদ জুমা মসজিদে বিশেষ দোয়া, দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান। কুয়াশার চাদরে রাজধানী, সর্বনিম্ন তাপমাত্রা যশোরে। হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত। এক্সপ্রেসওয়ে সহ 3 জায়গায় 7 গাড়ির সংঘর্ষে আহত 20।
খেরসনে নববর্ষের অনুষ্ঠানে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত 24। গাম্বিয়ার উপকূলে 200 অভিবাসী নিয়ে নৌকাডুবি, বাড়ছে নিহতের সংখ্যা। এবং বছরের প্রথম দিনে ঘরের মাঠে হোঁচট লিভারপুলের, প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে 0-0 গোলে ড্র। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।